আচ্ছা, তাহলে ক্লাসের একটা গাণিতিক সমস্যা নিয়ে আমরা শুরু করি। তো প্রশ্নটা আমি তোমাদেরকে শেয়ার করছি, দেখো। দেখো, এখানে বলা আছে যে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ করে ভূপৃষ্ঠ হতে 40 মিটার পার সেকেন্ড বেগে শত্রুপক্ষের একটি বিমানের দিকে একটি কামানের গোলা নিক্ষেপ করা হলো। গোলাটি 30 মিটার দূরে অবস্থিত একটি দেয়ালকে কত উচ্চতায় কত সময় পর আঘাত করবে। আচ্ছা, কি কি দেওয়া আছে এটাকে আমরা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। এখানে বলছে যে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ করে, তাহলে মানগুলো আমরা একটা একটা করে তুলে নিই। এই বই অনুযায়ী 171 পেজে 1 নম্বর উদাহরণ। তো নিক্ষেপণ কোণ এটা হলো 30 ডিগ্রি, আর নিক্ষেপণ বেগ ভি নট এটা হলো 40 মিটার পার সেকেন্ড। তো গোলাটি 30 মিটার দূরে অবস্থিত, 30 মিটার দূরে, তার মানে দূরত্ব বলি সেটা আমরা এক্স বুঝবো। তাহলে এখানে এক্স হলো 30 মিটার। এখানে বলছে যে ওই দেয়ালটাকে কত উচ্চতায় এবং কত সময় পর আঘাত করবে, দুটাই চেয়েছে। তাহলে উচ্চতা ওয়াই, উচ্চতা বলে ওয়াই, দূরত্ব বলে এক্স, তাহলে ওয়াই কত এটা বের করতে বলছে, আবার কি সময় কত এটা বের করতে বলছে। তো ফার্স্টে আমরা ওয়াই বের করি, কিভাবে বের করবো দেখো, এক্স আর ওয়াই সম্পর্কিত যে সূত্রটা সেটা আমরা কাজে লাগাবো। তো আমরা এভাবে লিখতে পারি, ওয়াই সমান এক্স ট্যান থিটা মাইনাস জি এক্স স্কয়ার বাই 2 ভি নট স্কয়ার কস স্কয়ার থিটা। স্যার এখানে কি উচ্চতা বলতে কি সর্বোচ্চ উচ্চতা বুঝাইছে? না না, মানে 30 মিটার দূরত্বে, মানে এরকম প্রাসটা এইভাবে নিক্ষেপ করা হয়েছে, তাহলে এটা এখানে কোন একটা দেয়াল আছে, সেই দেয়ালের দূরত্ব হচ্ছে 30 মিটার, ওই জায়গাতে উচ্চতা কত সেটা, সর্বোচ্চ উচ্চতা না কিন্তু, ঠিক আছে। তাহলে এক্স দেওয়া আছে, ওয়াই বের করতে হবে, এরকম যখনই বলবে তখন এক্স আর ওয়াই সম্পর্কিত যে সূত্রটা আছে আমরা ওইটা কাজে লাগাবো, ওই বড় সূত্রটা। তাহলে এখন মান বসে দিলে হয়ে যাবে, এক্স হচ্ছে 30 ইন্টু টেন 30, একজন ক্যালকুলেশন করো, মাইনাস 9.8 ইন্টু 30 স্কোয়ার বাই 2 ইন্টু ভি নট, এটা হলো 40 স্কোয়ার cos 30 ডিগ্রি হোল স্কয়ার। আচ্ছা, একজন ক্যালকুলেশন করো তো কত আসে, সব মিলাই কত আসে দেখো তো। আসছে, আসছে এটা 13.64। 13.64। জি স্যার। আচ্ছা, তাহলে
13.64 মিটার উচ্চতায় আঘাত করবে। এখন বলছি যে কত সময় পর। এখন টি বের করবো কিভাবে, এটা সহজ। এক্স এর মান দেওয়া আছে, টি বের করতে হবে। তাহলে এক্স আর টি রিলেটেড যে সূত্রটা ছিল সেটা আমরা কাজে লাগাবো। তাহলে এটা ছিল কিরকম, এক্স ইকুয়াল টু ভি নট কস থিটা টি, বা টি ইকুয়াল টু এক্স বাই ভি নট কস থিটা। এখানে এক্স হলো 30 divided by v naught 40 into cos 30। আচ্ছা, এটার মানটা বের করো কত আসে। √3/2। √3/2, that is জি স্যার। 1.732 এত সেকেন্ড। তাহলে সময়টা হচ্ছে এরকম 1.732 সেকেন্ড পর এটা আঘাত করবে। আর না, √3/2, সরি √3/2 এর মান হচ্ছে 0.8। 0.86। হ্যাঁ 86। 866, হ্যাঁ এত সেকেন্ড। তাহলে এত সেকেন্ড পর আঘাত করবে এবং এত উচ্চতা আঘাত করবে, এই দুটো জিনিস চাইছে এখানে। আচ্ছা, এখানে দেখি এরপরে কি ম্যাথ আছে। এগুলো তো থিওরি, আমরা এর আগে দেখছি। আচ্ছা, এগুলো থিওরি। দেখো এর পরে পেজে একটা অঙ্ক আছে। তো এটা হচ্ছে এটা হলো, এখানে দেখো অঙ্কটা দেখো, বলছে যে যদি ভূমি থেকে ও বিন্দুর উচ্চতা এইচ, মানে একটা বিন্দু এই যে এখানে দেওয়া আছে ও, এই বিন্দুর উচ্চতা হচ্ছে এইচ, টি সময় পরে বস্তুটি ভূমির কিউ বিন্দুতে আঘাত করে, তবে দেখাও যে প্রক্ষেপণ সীমা, অর্থাৎ প্রক্ষেপণ সীমা মানে হচ্ছে মানে আনুভূমিক পাল্লা আর কি। প্রক্ষেপণ সীমা এইচ আর ইকুয়াল টু ভি নট ইন্টু √2h/g। আচ্ছা, আমরা এই অঙ্কটা করি আগে। এটা অনেকটা প্রমাণের মতন, এটা মুছে দিলাম। পেজ নাম্বার 172, উদাহরণ 1। আচ্ছা, এখানে এখানে মানে বস্তুটার নিক্ষেপণ বেগ সেটা হচ্ছে ভি নট। তো এখানে একটা কথা বলা হয়নি, মানে এটা ক্লিয়ারলি বলে নাই। এখানে আসলে বলতে চাইছে যে এই যে এই উচ্চতা, এই উচ্চতা থেকে একটা বস্তুকে ভূমির সমান্তরালে নিক্ষেপ করা হয়েছে। ভূমির সমান্তরালে নিক্ষেপ করার ফলে সেটা গিয়ে ভূমিতে পড়ছে। ওই চিত্রে দেখা যায়, এটা কিন্তু পুরোপুরি দেখায়নি ভালো মতন। এই বরাবর একটা অ্যারো চিহ্ন থাকবে। তো ভূমির সমান্তরালে নিক্ষেপ করা হয়েছে, সেটা ভূমিতে গিয়ে পড়ছে। তাহলে তার আনুভূমিক পাল্লা বা প্রক্ষেপণ সীমা, অর্থাৎ এক্স, এক্স এর মানটা কত এটা নির্ণয় করতে হবে। এটাই আমরা নির্ণয় করবো। আচ্ছা, তাহলে দেখো, তো ভূমির সমান্তরালে যখন নিক্ষেপ করা হয় তখন এরকম একটা সূত্র ছিল, তোমাদের মনে আছে নিশ্চয়ই, এক্স ইকুয়াল টু ভি নট টি। ঠিক আছে, ভূমির সমান্তরালে নিক্ষিপ্ত পাশের বেলাতে সূত্র দেখবা এখানে আসলে আসছে কিভাবে, এক্স ইকুয়াল টু ভি নট কস থিটা টি। তো এখানে থিটা মাত্র 0 ডিগ্রি, সেই কারণে কস 0 ডিগ্রি মান হচ্ছে 1। সেই জন্য এটা হয়ে যায় এক্স ইকুয়াল টু ভি নট টি, এরকম হয়ে যায় এক্স ইকুয়াল টু ভি নট টি।
আচ্ছা, এখন এখানে টি এর মান বসাতে হবে। টি এর মান কোথা থেকে বসাবো? এখানে আবার y সমান জানি আমরা হাফ জি টি স্কয়ার, এটা আমরা জানি, এটা ওই এই পাশে বেড়াতে সূত্রটা ছিল। এখান থেকে টি এর মান বের করে ওখানে বসাবো। তো এখানে কয়েকটা জিনিস চেঞ্জ দেখো, যেমন এখানে y যেটা সেটাই হচ্ছে h, তাহলে আমরা এভাবে লিখতে পারি। আচ্ছা, এখানে আমরা এরকম লিখতে পারি, এখান থেকে h ইকুয়াল টু হাফ জি টি স্কয়ার বা টি ইকুয়াল টু 2h বাই জি এটার রুট, এটা লেখা যায় 2h বাই জি এটার রুট। এই মানটাই সমীকরণ একে বসায় দিব। সুতরাং এক হতে পাই x অর্থাৎ আর, ওই যে বললাম যে x এর মান যেটা সেটাই হচ্ছে তার প্রক্ষেপণ সীমা অর্থাৎ আনুভূমিক পাল্লা। এই ধরনের পাশের বেলাতে x এর মানটাই হচ্ছে তার আনুভূমিক পাল্লা। তাহলে x অর্থাৎ আর, এটার ভ্যালু কি হবে তাহলে? ভি নট টি, টি এর মান হচ্ছে এটা ভি নট রুট ওভার অফ 2h বাই জি। তাহলে দেখো এটাই প্রমাণ করতে বলছে, এটা সূত্র না, মানে এটা প্রমাণ করতে বলছে, সেই জন্য বক্স করে দিলাম আর কি। এটা বুঝতে পারছো তো? মানে এখানে শুধু একটা জিনিস উল্লেখ করে নাই, সেটা হচ্ছে যে এটা হচ্ছে ভূমির সমান্তরালে নিক্ষিপ্ত প্রাস, এটা হচ্ছে ভূমির সমান্তরালে নিক্ষিপ্ত প্রাস, এটা বুঝাইছে। তো এটা তোলা শেষ হয়ে গেলে বলো, তাহলে আমরা 2 নম্বর অঙ্কটা করব। তোলা শেষ? স্যার এখানে x ইজ ইকুয়াল টু আর বলতে কি বুঝাইছে স্যার? মানে এটার যে আনুভূমিক দূরত্ব সেটাই হচ্ছে তার পাল্লা, মানে বস্তুটাকে এরকম ভাবে নিক্ষেপ করা হলো, আনুভূমিক বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটাই হলো তার রেঞ্জ। মানে আমরা গুলি দিয়ে ফায়ার করলাম একটা বিল্ডিং এর ছাদের উপর থেকে, ফায়ার করলে কতটুকু দূরত্বে গিয়ে পড়লো, ওটাই হচ্ছে রেঞ্জ। তাহলে এক্স এর মানটাই আর এর মান, রেঞ্জের মান। স্যার বুঝছি স্যার, বুঝছি। আচ্ছা, তাহলে তোলা শেষ? জি স্যার। ওকে, তাহলে মুছে দিলাম। আচ্ছা, তাহলে দেখো নেক্সট অঙ্কটা 2 নম্বর, একই পেজে 2 নম্বর অঙ্ক। বলছে 1.25 মিটার উচ্চতা বিশিষ্ট আনুভূমিক টেবিলের এক প্রান্ত দিয়ে একটি বল গড়িয়ে পড়লো। টেবিল থেকে পড়ার মুহূর্তে বলটির বেগ 3 মিটার পার সেকেন্ড হলে বলটি টেবিলের নিম্ন প্রান্ত থেকে কত দূরে গিয়ে পড়বে? একদম সেম এই অঙ্কটার মতনই। একটা টেবিলের উপর দিয়ে গড়িয়ে যাচ্ছে, যখন টেবিলের মাথা থেকে পড়বে ওই মুহূর্তে তার ভূমির সমান্তরালে যে বেগটা ছিল সেটা হলো 3 মিটার পার সেকেন্ড, এটা বলা আছে। টেবিলের উপর থেকে পড়ার মুহূর্তে তার বেগটা ছিল 3 মিটার পার সেকেন্ড, টেবিলের উচ্চতা হচ্ছে 1.25 মিটার। এটা যখন ভূমিতে পড়লো টেবিলের নিম্ন প্রান্ত থেকে কত দূরে গিয়ে পড়লো, অর্থাৎ এক্স এর মান নির্ণয় করতে বলছে। একই রকম, তাহলে আমরা এখানে লিখবো এক্স আর ওয়াই মিলে যে সূত্রটা হয়, এই সূত্রটা আমরা এখানে কাজে লাগাতে পারি। তাহলে এই পাশের বেলাতে এক্স আর ওয়াই সম্পর্কিত সূত্রটা দেখাচ্ছিলাম তোমাদের, ওয়াই ইকুয়াল টু জি এক্স স্কয়ার বাই 2 ভি নট স্কয়ার, এরকম ছিল। এটা মনে রাখবা, এই সূত্রটা তোমাদের দেখাইছিলাম। তাহলে y ইকুয়াল টু gx স্কয়ার বাই 2 ভি নট স্কয়ার, এখান থেকে আমরা x এর মান সরাসরি বের করতে পারি, বা x ইকুয়াল টু 2 ভি নট স্কয়ার y বাই g এটার রুট।
আচ্ছা, এটা দেখো তো কত আসে। এটা বের হলে বলো কত আসছে। বেরোচ্ছে? সাফায়েত বের করছো? স্যার 1.515 আসে উত্তর। আচ্ছা, 1.515 মিটার। আচ্ছা, নেক্সট পেজে একটু ব্যাখ্যা টাইপের যে একটা কোশ্চেন আছে দেখো। অনুসন্ধানমূলক কাজ। দুটি একই প্রক্ষেপণ বেগের হ্রাসের ক্ষেত্রে প্রক্ষেপণ কোণ θ1 ও θ2 প্লাস মাইনাস 90 হলে দেখাও যে এই দুই ক্ষেত্রে প্রক্ষেপণ সীমা সমান কিন্তু বিপরীতমুখী। মানে প্রথমটার বেলাতে প্রক্ষেপণ কোণ হচ্ছে থিটা, দ্বিতীয়টার বেলাতে প্রক্ষেপণ কোণের মান হচ্ছে থিটা প্লাস মাইনাস 90। এখন এই দুইয়ের বেলাতে প্রক্ষেপণ সীমা সমান কিন্তু বিপরীতমুখী, এটা দেখাতে বলছে। আচ্ছা, আমরা এটা দেখাবো কিভাবে, দেখো। এটা হচ্ছে অনুসন্ধানমূলক কাজ, পেজ নাম্বার 173। আচ্ছা, প্রক্ষেপণ সীমা বা আনুভূমিক পাল্লা যাই বলি, এটা আর আর এর সূত্র হচ্ছে কি ভি নট স্কয়ার sin টুয়াইস থিটা বাই জি। এখন প্রথম ক্লাসের বেলাতে প্রক্ষেপণ কোণ থিটা, সেই জন্য প্রক্ষেপণ সীমা হবে ভি নট স্কয়ার sin টুয়াইস থিটা বাই জি। আচ্ছা, দ্বিতীয় ক্লাসের বেলাতে কি হবে দেখো। তো দ্বিতীয় ক্লাসের বেলাতে হচ্ছে কি r2 সমান ভি নট স্কয়ার sin, এখানে বলছে যে নিক্ষেপণ কোণ থিটা প্লাস মাইনাস 90, তাহলে থিটা প্লাস মাইনাস 90 এর ডাবল। এটা তো এটা খেয়াল করো। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, আমি একটু ভেঙেই দেখাই। এখন এখানে যদি প্লাস চিহ্ন ধরি, দেখো প্লাস চিহ্ন ধরলে টুয়াইস থিটা প্লাস 180। এখন যেহেতু প্লাস চিহ্ন, 180 কে আগে লিখি বা পরে লিখি কিছু যায় আসে না, একই কথা। তো এরপরে খেয়াল করো, 180 মানে 90 ডিগ্রি জোর গুণিতক। তো 90 ডিগ্রি জোর গুণিতক যেহেতু সাইনটা সাইনই থাকবে, ত্রিকোণমিতির নিয়ম।
90 ডিগ্রি যোগ গুণিতক যেহেতু সাইনটা সাইনই থাকবে, কিন্তু কি হবে যে এখানে যেহেতু এটা থার্ড কোয়াড্রেন্টে যাচ্ছে 180 চেয়ে বেশি, মানে থার্ড কোয়াড্রেন্টে এরকম 180 চেয়ে বেশি, অর্থাৎ এটা যাচ্ছে থার্ড কোয়াড্রেন্টে, তো সেখানে তো সাইন নেগেটিভ, সেই জন্য সামনে মাইনাস চিহ্ন আসবে। অর্থাৎ বিষয়টা কি হবে, মাইনাসটা দিয়ে দিলাম কারণ থার্ড কোয়াড্রেন্টে যাচ্ছে, মাইনাস সামনে চলে আসলো, ভি নট স্কয়ার, যেহেতু 90 ডিগ্রি যোগ গুণিতক এর জন্য সাইনটা সাইনই থাকবে, সাইন প্লাস থিটা বাই জি, তাহলে কি মাইনাস আর ওয়ান, তাহলে দাঁড়ালো কি প্লাস চিহ্ন ধরলে, এখানে যদি আমরা প্লাস চিহ্ন ধরি আর টু সমান মাইনাস আর ওয়ান, এটা পাওয়া গেল। আচ্ছা, এখন মাইনাস চিহ্ন ধরলে কি হয় সেটা আমরা দেখি। মাইনাস চিহ্ন ধরলে এরকম আসে, তোমরা দেখতে পাচ্ছ ওই কোনায়, দেখতে না পারলে এই পাশটা আমি মুছে দিব। জি স্যার, দেখা যায়। দেখা যায় স্যার। আচ্ছা ওকে, আচ্ছা ভি নট স্কয়ার সাইন প্লাস থিটা মাইনাস 180, এখন 180 টিকে আমরা আগে আনতে চাই, 180 আগে আনলে এই দুটার মধ্যে মাইনাস কমন নিতে হবে। তো তোমরা জানো যে সাইনের বেলাতে এরকম হয়, সাইন মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা, এটা তোমরা জানো নিশ্চয় যে সাইনের বেলাতে সাইন মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাসটা সামনে চলে আসে মাইনাস সাইন থিটা। ওই নিয়ম অনুযায়ী আমরা এই অংশটাকে যদি এরকম লিখি, ওই যে দুটার মধ্যে আমরা মাইনাস কমন নিলাম, যার কারণে 180 মাইনাস 12 থিটা হবে, সেই মাইনাসটা একদম সামনে চলে আসবে, এটা একদম সামনে চলে আসলো। ঠিক আছে, আমি একবারে মাইনাসটা সামনে দিয়ে দিলাম, তাহলে কি দাঁড়ালো এখান থেকে এখানে দুইটার মধ্যে মাইনাস কমন নিলাম 180 থেকে সামনে আনার উদ্দেশ্যে। এরপরে ব্যাপারটা সহজ, এটা 90 ডিগ্রি জোর গুণিতক, যার কারণে সাইনটা সাইনই থাকবে, এবং 180 মাইনাস 12 থিটা, মাইনাস যেহেতু 180 মাইনাস, তার মানে কি এটা সেকেন্ড কোয়াড্রেন্টে যাচ্ছে, অর্থাৎ এখানে সাইন পজিটিভ, তাহলে এই মাইনাস চিহ্ন বাদ দিয়ে এই অংশটা হবে কি একটা পজিটিভ মান, যার মানটা কি ভি নট স্কয়ার সাইন প্লাস থিটা বাই জি, মাইনাস কিন্তু ওইটাই থেকে গেল, আর ওইটা হবে পজিটিভ, তাহলে এরকম থাকলো। তাহলে ঘুরায় ফিরে কি হলো, এটা হচ্ছে আর ওয়ান, তাহলে মাইনাস আর টু, সরি মাইনাস আর ওয়ান, তাহলে দাঁড়ালো কি আর টু ইকুয়াল টু মাইনাস আর ওয়ান, সেটা প্লাস ধরি বা মাইনাস ধরি উভয় ক্ষেত্রেই বলা যায় যে আর টু এবং আর ওয়ান এর মান সমান, কিন্তু একটা একটা বিপরীত, তাহলে বলা যায় এটা। স্যার এরকম ইকুয়েশন প্রমাণ কি আসার চান্স আছে কোনো? এগুলো ক্ষয় কোশ্চেনে আসে, আমি যে এখানে অনেক এক্সপ্লেন করছি, এটা সংক্ষেপে লেখা যায়, বইয়ের মতন করে লিখলেই চলবে, এটা আমি বোঝার জন্য আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি। তবে ভেঙে লিখলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে, কারণ এই যে এখানে যে শর্টকাট করছে, শর্টকাট নিয়ম মনে রাখা আসলে কঠিন। আমি একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি, তোমরা ইচ্ছা করলে দু একটা লাইন ড্রপ দিতে পারো, ড্রপ দিয়ে, কারণ ক্ষয় কোশ্চেনে আসলে এত বেশি লিখলে সময় পাবা না, এগুলো ক্ষয়ের কোশ্চেনে মাঝে মাঝে দেয়। ওকে, নেক্সট অঙ্কটা দেখি আমরা, এটাও অনেকটা প্রমাণের মতনই, এটা সবার লেখা শেষ হয়ে গেলে আমি মুছে দিব। জি স্যার, লেখা শেষ আমার। ওকে, তাহলে লেখা শেষ, মুছে দিচ্ছি আমি। দেখা যাচ্ছে কোশ্চেনটা, সেকেন্ডটা বলা হয়েছে যে একটি প্রাসের সাপেক্ষে অন্য একটি প্রাসের গতিপথ সরলরেখা, এটা ব্যাখ্যা করো। এখন আমরা থিওরিটিক্যালি ব্যাখ্যা করব, কিন্তু আসলে জিনিসটা কি এটা আমরা আগে দেখি। যেমন খেয়াল করে দেখো যে, আমি এটা মুছে দিই,
তো আমি এখানে কি দেখাচ্ছি দেখো, ধরো যাক দুইটা ট্রেন লাইন, এটা একটা ট্রেন লাইন বাঁকানো, অর্ধবৃত্তাকারে বাঁকানো, এটা একটা ট্রেন লাইন, এটাও বাঁকানো। এখন এই ট্রেন লাইন থেকে আরেকজন ওই মানে এই ট্রেনের মধ্যে যে চলছে, এই ট্রেনটা যে চলছে প্রথম ট্রেনটা, এই ট্রেনের ভিতর থেকে দ্বিতীয় যে ট্রেনটা ওইটাকে কেউ যদি লক্ষ্য করে, তার কাছে কি মনে হবে, এটা যেভাবে রাখা আছে এটাও যেহেতু একই ভাবে রাখা আছে, এ মনে করবে যে ওই ট্রেনটা যেন একই সরেখায় যাচ্ছে। সে যদি আশেপাশে বিল্ডিং বা ইত্যাদি কোনো কিছুর দিকে না তাকায়, তার কাছে মনে হবে যেন এই ট্রেন, এই ট্রেন থেকে ওই ট্রেনটাকে মনে হবে যেন ঠিক তার সমান্তরালে যাচ্ছে। এ নিজে মনে করবে যে আমি সোজা যাচ্ছি, ফলে এই ট্রেনটাও যেন সোজাই যাচ্ছে, এরকম মনে হবে। মনে হবে না জিনিসটা? খেয়াল করো, মানে একটু কল্পনা করতে হবে জিনিসটা। আমরা যদি ট্রেনের দিকে, শুধু ট্রেনের দিকে তাকাই, আশেপাশের বিল্ডিং গাছপালা মাটি ইত্যাদির দিকে যদি না তাকাই, এই ট্রেনটা যেভাবে যাচ্ছে, আমাদের ট্রেন যদি আঁকা বাঁকাও চলে, ট্রেনের ভিতর থেকে আমরা মনে করবো যে ট্রেনটা সোজাই যাচ্ছে। আর যেহেতু এটার সাথে এটা আপাতভাবে সমান্তরালে যাচ্ছে, সেই কারণে এই ট্রেন থেকে মনে হবে না যে এই ট্রেনটা যেন তার সাথে সোজাই যাচ্ছে, এরকম মনে হবে না? বুঝতে পারছো? জি স্যার, জি স্যার বুঝছি। আচ্ছা, ঠিক এরকমই ঘটনা এখানে বলা হচ্ছে যে এই একটা প্রাস আর এই একটা প্রাস, তো একটা প্রাসের সাপেক্ষে আরেকটা প্রাসকে মনে হবে যেন সরলরেখা, এরকম মনে হবে। এখানে এটাই প্রমাণ করতে বলছে, এটা আমরা থিওরিটিক্যালি প্রমাণ করবো। আমি তো এটা বললাম এমনি ব্যাখ্যা করে, এটা আমরা থিওরিটিক্যালি প্রমাণ করবো। একশো 73 পেজের কাজ। স্যার আর 1 মিনিট আছে স্যার, রিজয়েন করি আমরা তাহলে হ্যাঁ, বুঝি ভালো নাই। হয়। হ্যাঁ, স্যার আর 1 মিনিটের কম আছে, রিজয়েন করলে মনে হয় ভালো হয়। ও আচ্ছা আচ্ছা, ওকে, তো ঠিক আছে, আমি ক্লোজ করে দিচ্ছি।